লাস্ট ক্লাসে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল শেষ করেছিলাম। আজকে আমরা পড়ব দুটো টপিক, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থিওরি ম্যাক্সওয়েলের, আর একটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এখন প্রথম টপিক হচ্ছে আমাদের আজকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন তরঙ্গ বা ওয়েভ ব্যাপারটা কি সেটা সবার আগে জানতে হবে। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ ওয়েভ, ঠিক আছে? তো ওয়েভ হচ্ছে বা তরঙ্গ হচ্ছে আর কিছুই না, এনার্জি ট্রান্সফার করার একটা মোড, মানে শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, স্থানান্তর করতে হবে, সেইটা করার একটা উপায় হচ্ছে ওয়েভ। তো ওয়েভ ইজ এ মোড অফ ট্রান্সফার অফ এনার্জি without transference of matter, অর্থাৎ ম্যাটার বা ভরের স্থানান্তর না ঘটিয়ে কেবলমাত্র শক্তির স্থানান্তর ঘটানো যায় যার মাধ্যমে, সেটাই হচ্ছে তরঙ্গ। তরঙ্গের জেনারেল যে ডায়াগ্রাম সেটা নিশ্চয়ই তোমরা জানো, এরকম হয় দেখতে। এখন এই ডাইরেকশনে ধরো তরঙ্গটা যাচ্ছে, তাই যদি হয় তাহলে এখান থেকে এই যে পার্টিকুলার পয়েন্টগুলো, একদম নিচের যে পয়েন্টটা বা একদম উপরে যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ক্রেস্ট বা বাংলায় বলা হয় তরঙ্গ শীর্ষ, আর এই পয়েন্টটাকে বলা হয় ট্র বা তরঙ্গপাদ। যাই হোক, এখন ওয়েভের যে জেনারেল প্রপার্টি তার মধ্যে সবার আগে যেটা পড়তে হবে যে এই ডাইরেকশানে যদি ওয়েভটা চলে, এটা যদি তার ডাইরেকশান হয়, তাহলে এই মিন পজিশন থেকে ঠিক যতটা ম্যাক্সিমাম ওয়েভটার ডিসপ্লেসমেন্ট হয়, মানে ওয়েভটা তো এইভাবে যাচ্ছে কিন্তু ফাইনালি ওর ডিরেকশানটা তো এই বরাবরই স্ট্রেট। এবার যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলি ওয়েভটার অ্যামপ্লিটিউড বা তরঙ্গের বিস্তার, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে মানে ওয়েভের যে ক্যারেক্টারিস্টিক বা জেনারেল ফিচার, অ্যামপ্লিটিউড এটাকে এ দিয়ে ডিনোট করা হয়। তাহলে এটা হচ্ছে কি লিখবো আমরা, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট of wave from its mean position, রাইট? এখান থেকে এইটুকুও তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড। 2 নম্বর হচ্ছে ওয়েভলেংথ। ওয়েভলেংথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ওয়েভলেংথ মানে কি? মানে হচ্ছে, আমি এই লেখাটা মুছছি একটু। ওয়েভলেংথ হচ্ছে অ্যাকচুয়ালি দুটো পাশাপাশি থাকা তরঙ্গ শীর্ষ বা ক্রেস্টের মধ্যেকার ডিস্টেন্স, বা দুটো পাশাপাশি থাকা ট্র তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে? তাহলে ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইনটাকে আমরা এবার থেকে সংক্ষেপে BW লিখবো যাতে সময় বাঁচে। বিটুইন টু কনজিকিউটিভ মানে পরপর ক্রেস্টস অর ট্রজ, পাশাপাশি দুখানা ক্রেস্ট বা ট্রজের মধ্যে যে ডিফারেন্স মানে ডিস্টেন্স, সেটাই হচ্ছে ওয়েভলেংথ। আমি এই ছবিটা এবার মুছলাম। ওয়েভলেংথের ইউনিট হচ্ছে লেংথ তখন সেন্টিমিটার আর মিটার যথাক্রমে CGS বা SI ইউনিট, কিন্তু এই ইউনিটগুলো জেনারেলি ব্যবহার করা হয় না, যেহেতু ওয়েভলেংথ খুবই ছোট একটা ইউনিট, সেই জন্য আমরা জেনারেলি ব্যবহার করি অ্যাংস্ট্রম। এখন অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার
বা 10⁻⁻10 মিটার। এই রিলেশনগুলো আমাদের খুব দরকারি, এগুলো মনে রাখতে হবে। তাহলে ওয়েভ লেন্থকে কোন ইউনিটের সাহায্যে মাপা হয়? অ্যাংস্ট্রম। এছাড়া ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে 10⁻⁻7 সেন্টিমিটার -9 মিটার। এছাড়া পিকোমিটার 10⁻⁻10 সেন্টিমিটার আর -12 মিটার। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে একটা রিলেশন এখানে আমরা জানবো, সেটা হচ্ছে যে 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, অ্যাংস্ট্রমের সঙ্গে আমরা ন্যানোমিটারের রিলেশনটা দেখবো। দেখো অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার রিলেশন কি, তুমি যদি এটা ডিভাইডেড বাই এটা করো তাহলে 10⁻⁻8 ডিভাইডেড বাই -7, তাহলে কত হয়ে যাবে? -7টা যদি উপরে চলে যায় +7, তার মানে 10⁻⁻1। সুতরাং আমরা বলতে পারি দিস ইজ ইকুয়াল টু 1/10 ন্যানোমিটার। হ্যাঁ, এইটা কেন করলাম? আমরা যখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়বো তখন আমরা এটাকে কাজে লাগাবো আর কি। মানে ওখানে কি হয়, প্রবলেমগুলোতে অনেক সময় অ্যাংস্ট্রমে দেওয়া থাকে ওয়েভ লেংথের ভ্যালু, ল্যামডার ভ্যালু, আমরা ওটাকে সবসময় ন্যানোমিটারে কনভার্ট করব। তাহলে যখনই অ্যাংস্ট্রম দেওয়া থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব ওটা 4000 যদি অ্যাংস্ট্রম দেওয়া থাকে ওয়েভ লেংথ, তা 10 দিয়ে ভাগ করবো, 400 হয়ে গেল, তাহলে ওটা হয়ে গেল 400 ন্যানোমিটার। তো এই পার্টিকুলার যে কনভার্সন ফর্মুলাটা, এটা আমাদের কাজে লাগবে। ইনফ্যাক্ট এগুলো সবই আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ওয়েভ লেংথ। আচ্ছা, থার্ড হচ্ছে ওয়েভ লেংথের পরপরই আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটাকে নিউ চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, এটার উচ্চারণ হচ্ছে নিউ, NEU। তাহলে ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একটা, ছবিটা আমি মুছে দিয়েছি, ওয়েভটা যখন যাচ্ছে তখন একটা সার্টেন পয়েন্ট দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ পাস করছে, একটা সার্টেন পয়েন্টের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ যাচ্ছে, তাহলে দ্য নাম্বার অফ ওয়েভস passing through a point per second। ঠিক আছে, তো যেহেতু পার সেকেন্ড, তাই এর ইউনিট হয় সেকেন্ড ইনভার্স। এটাকে অনেক সময় হার্জ বলা হয়, মানে সাইকেলস পার সেকেন্ড বা CPS, এই ধরনের বিভিন্ন ইউনিট থাকতে পারে, সবারই মিনিংটা একই, সেকেন্ড ইনভার্স। তাহলে ওয়েভ লেংথ হয়ে গেল, ফ্রিকোয়েন্সি হয়ে গেল। এইবার আমাদের পড়তে হবে নেক্সট যেটা জানতে হবে ওয়েভের সম্পর্কে, সেটা হচ্ছে যে ওয়েভ নাম্বারটাকে ডিনোট করা হয় নিউ বার দিয়ে। নিউয়ের মাথায় একটা দাগ দেওয়া হয়, ওটাকে বলা হয় বার, নিউ বার। তো ওয়েভ নাম্বার হচ্ছে, ইট ইজ অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল, মানে অনন্যক অফ ল্যামডা। তো নিউ বার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/λ। এটা হচ্ছে ওয়েভ লেংথের সঙ্গে ওয়েভ নাম্বারের রিলেশন। এবার ওয়েভ নাম্বার কাকে বলে সেটা হচ্ছে যে ওয়েভ নাম্বার ইজ, দেখো ল্যামডার হচ্ছে অনন্যক। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্যটা কি? দুটো পাশাপাশি ক্রেস্ট বা ট্রফের মধ্যেকার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখতে পারি যে ইট ইজ নাম্বার অফ ওয়েভস পার ইউনিট ডিস্টেন্স। একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে, মানে ইউনিট ডিস্টেন্সের মধ্যে যতগুলো নাম্বার অফ ওয়েভ ফিট করবে সেটাই হচ্ছে ওয়েভ নাম্বার। আচ্ছা, এবার তাই যদি হয় তাহলে এটার ইউনিট কী হবে বলো? ল্যামডার যদি এটা রেসিপ্রোকাল হয় তাহলে এটার ইউনিট নিশ্চয়ই সেন্টিমিটার ইনভার্স, মিটার ইনভার্স এসব হবে, বা আরও যা যা ইউনিট আছে আমরা ইনভার্স বলতে পারি। আর লাস্ট আরেকটা টার্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এটা সম্ভবত কত নম্বর ছিল? 4 নম্বর ছিল, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটাকে টি দিয়ে ডিনোট করা হয়।
বাংলায় আমরা এটাকে বলি পর্যায়কাল, ঠিক আছে। টাইম পিরিয়ডটা হচ্ছে, এটা হচ্ছে কার রেসিপ্রোকাল অফ ফ্রিকোয়েন্সি। তাহলে টি ইকুয়াল টু 1/নিউ, ঠিক আছে। এবার নিউ মানে ফ্রিকোয়েন্সি কাকে বলবো? একটা পয়েন্টের মধ্যে দিয়ে যতগুলো ওয়েভ যাচ্ছে পার সেকেন্ডে যতগুলো ওয়েভ যাচ্ছে, তার উল্টোটা বললে কি বলবো? যে একটা ওয়েভ যেতে যত সময় লাগছে একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে, তা সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে ইট ইজ টাইম রিকোয়ার্ড for a wave to pass through a point, একটা পয়েন্টের মধ্যে থেকে পাস করতে যতটা সময় লাগছে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তো এবার এটার ইউনিট কী হবে? টাইমের যা ইউনিট হবে সেটা যতটা সময় লাগছে, সুতরাং সেকেন্ড হবে ইউনিট। আর আমি যদি এখান থেকে আসি যে এর হচ্ছে সেকেন্ড ইনভার্স, তাহলে তার রেসিপ্রোকাল নিশ্চয়ই সেকেন্ডই হবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ওয়েভ সম্পর্কিত জেনারেল কিছু ব্যাপার যেগুলো জানতে হতো। এবার আমরা আসছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কাকে বলে। তো এবার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, সংক্ষেপে আমরা ইএম ওয়েভ বলি এটাকে। তো কী জিনিস এটা? ওয়েভস which have electric field, এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, ই ভেক্টর, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বি দিয়ে সিম্বলাইজ করা হয়, আর কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। এমন একটা ওয়েভ যার ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে। কীরকম? এদের কিছু প্রপার্টি হয়। এদের প্রপার্টিগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে থিওরি, সেখান থেকেই এসছে। এক নম্বর প্রপার্টি হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার, বানান করে আর লিখছি না, সিম্বল লিখছি, পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড both are perpendicular to the wave itself। মানে ওয়েভটা যেদিকে যাচ্ছে, ওয়েভের সঙ্গে তার ইলেকট্রিক ফিল্ড এবং তার ম্যাগনেটিক ফিল্ড দুজনেই পারপেন্ডিকুলার থাকবে এবং এরা আবার পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। কীরকম হয় ছবিটা একে দেখাচ্ছি একটু পরে। 2 নম্বর হচ্ছে যে EM wave do not require a medium for propagation। অর্থাৎ ওয়েভটাকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় পাস করতে হয়, যেতে হয়, তাহলে তার জন্য কোনো মিডিয়ামের দরকার নেই। থার্ড হচ্ছে EM waves always travel with velocity of light। আর আমরা এদের ক্ষেত্রে ভেলোসিটি অফ লাইটকে আমরা কী দিয়ে সিম্বলাইজ করি? সি দিয়ে। তাহলে আমরা এদেরকে লিখতে পারি সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। আচ্ছা, হ্যাঁ,
এর আগে যখন আমরা ওয়েভের প্রপার্টিগুলো বলছিলাম ওখানে আমি ভেলোসিটিটা মিস করে গেছিলাম। ভেলোসিটিটা আমি উপরে লিখছি, তোমরা একটু আগের যে পয়েন্টসগুলো আমি লেখালাম ওয়েভ লেংথ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওখানে ভেলোসিটিটা অ্যাড করে নাও। ভেলোসিটি অফ অ্যান ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ হচ্ছে, এটাকে ভি দিয়ে ডিনোট করা হয় জেনারেলি। ভেলোসিটির যা ডেফিনিশন হয় সেটাই, যে ডিস্টেন্স ট্রাভেলড, এটা আমি ওখানটায় লিখতে ভুলে গেছিলাম, বাই আ ওয়েভ ইন ইউনিট টাইম। একক সময়ে একটা ওয়েভ যতটা দূর যায় সেটাই হচ্ছে তার ভেলোসিটি। আর তাহলে ইউনিট কী হবে? সেন্টিমিটার পার সেকেন্ড অর মিটার পার সেকেন্ড। এখন এই যে ফর্মুলাটা, মানে এই যে ওখানে যেটা আমি লিখলাম, এটা অ্যাকচুয়ালি এসছে এখান থেকে ভি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। তো দেখো ল্যামডার ইউনিট কি, যদি আমি সিজিএস বলি সেন্টিমিটার, আর এটার ইউনিট কি সেকেন্ড ইনভার্স, তাহলে সব মিলিয়ে হয়ে গেল সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স বা মিটার সেকেন্ড ইনভার্স, যেটা হচ্ছে ভেলোসিটির ইউনিট। সুতরাং ভেলোসিটি এইভাবে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে আমরা এখানে কী করলাম, খালি ভেলোসিটিটাকে ভি না লিখে সি লিখলাম, কারণ এটা হচ্ছে স্পিড অফ লাইট, সেই কারণে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ তার প্রপার্টি। এবার যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এরা কেমন দেখতে হয় দেখো, মানে ওয়েভটার প্রপাগেশন যদি এইদিকে হয়, ওয়েভটা ধরো এইদিকে যাচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়েভের ডাইরেকশান, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ডটা থাকে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে মানে এইভাবে থাকে ইলেকট্রিক ফিল্ডটা। আর এটা যদি জেড ডাইরেকশান হয়, জেড ডাইরেকশান মানে অ্যাকচুয়ালি কি দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্সের সঙ্গে ওয়াইটা তো পারপেন্ডিকুলার, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন এই ওয়াই এবং এক্সের সঙ্গে যদি জেডটাকে পারপেন্ডিকুলার থাকতে হয়, তাহলে সেটা আসলে কেমন হবে তার ডাইরেকশানটা, সেটা নিশ্চয়ই যেরকম আমি বোর্ডে দেখিয়েছি এরকম হয় না। কিন্তু যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল একটা ব্যাপার, এটাকে তো বোর্ডটা তো একটা 2 ডাইমেনশনাল একটা জায়গা, একটা সমতল, সেখানে তো এটাকে দেখানো যাবে না, সেজন্য আমাদের এইভাবেই প্রজেক্ট করতে হয়। কিন্তু আসলে এইটা যদি এরকমভাবে যদি থাকে ওয়াই অ্যাক্সিস, আর এইভাবে যদি এক্স অ্যাক্সিস থাকে, তাহলে জেড অ্যাক্সিসটা হচ্ছে এই দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার থাকবে, অর্থাৎ সেটা দেখতে হবে কেমন দেখো, সেটা দেখতে হবে এরকম টাইপের, মানে বোর্ডের থেকে সামনের দিকে বেরিয়ে আছে আর কি, এইভাবে যদি চলে আসে। তাহলে এইটা হচ্ছে একটা ডাইরেকশান আমাদের অরিজিন থেকে। এক্স যেমন এই দিকে নেগেটিভ ডাইরেকশান, ওয়াই যেমন নিচের দিকে নেগেটিভ ডাইরেকশান, তেমনি জেড অ্যাক্সিসের যদি আমি ধরি যে বোর্ডের সামনের দিকটা পজিটিভ ডাইরেকশান, তাহলে বোর্ডের পেছন দিকে যদি এটা বর্ধিত হয়, তাহলে সেটা হবে জেড অ্যাক্সিসের নেগেটিভ ডাইরেকশান। তো সেইটা তাহলে যদি এইভাবে যদি ওয়েভটা, মানে তার যদি ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে যায়, আমি এখানে এটা মেনশন করিনি, ম্যাগনেটিক ফিল্ড এই জেড অ্যাক্সিস বরাবর আর ইলেকট্রিক্যাল ফিল্ড হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটা যদি ওপরে নিচে হয়, তাহলে এই জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কেমন আসবে, একবার এদিকে আসবে আর একবার ভেতর দিক থেকে আসবে। তো এইভাবে হচ্ছে তার প্রপাগেশনটা হবে। তাহলে এটাকে আমরা দেখাবো কীভাবে, এখানে তো সেইভাবে আর দেখানো যাবে না, তাই জন্য আমরা এইভাবেই দেখাচ্ছি। দেখো যতটা রিয়েলিস্টিক লাগে আর কি, ব্যাপারটা খুব একটা রিয়েলিস্টিক লাগবে না, স্টিল আমরা এইভাবে দেখাবো আর কি এটাকে। এই হচ্ছে তার ডাইরেকশান, মানে এইভাবে ওয়েভটা একবার বোর্ডের পেছন দিকে অগ্রসর হচ্ছে আর একবার বোর্ড থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি একটা ডেসক্রিপশানে আমি একটা লিঙ্কও দিয়ে দেবো, একটা এক্সটার্নাল লিঙ্ক দেবো, যে লিঙ্কটা থেকে তোমরা অ্যাকচুয়ালি এর যে ওয়েভটা যেমনভাবে দেখতে হয়, যেমনভাবে তার প্রপাগেশনটা হয়, সেটা তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে। একটা ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেখো দেওয়া আছে, সেটা দেখে নাও। তো এই হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আমাদের মোটামুটি একটা ইন্ট্রোডাকশান। আমরা এরপর পড়বো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলে। অল্প একটুখানি আমি বলেওছিলাম যখন রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের লিমিটেশনসটা আলোচনা করেছিলাম সেখানে। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম,
তোমরা লাইট পড়েছো ক্লাস 10-এ। লাইট একটা সাদা আলো অর্থাৎ একটা হোয়াইট লাইট যদি একটা প্রিজমের মধ্যে থেকে পাস করে তাহলে কি হবে, প্রিজমের অপর প্রান্ত থেকে যখন লাইটসগুলো বেরোবে তখন আমরা দেখব যে হোয়াইট লাইটটা স্প্লিট আপ হয়ে গেছে। এই ঘটনাকে কি বলা হয়, আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন। এইবার যে লাইটসগুলো বাইরে বেরোচ্ছে প্রিজমের অপর প্রান্ত থেকে সেইটাকে যদি কোনো পর্দায় ফেলা হয় তাহলে দেখা যাবে যে সেই পর্দাতে একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়েছে, আলোকের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটাকে আমরা বলি স্পেকট্রাম বা বর্ণালী বাংলাতে। এখন এই যে মানে প্রসিডিওরটার কথা বললাম, এই প্রসিডিওরটাই মেনটেন্ড হয় একটা যন্ত্রের মধ্যে আর কি। সেই যন্ত্রটাকে বলা হয় স্পেকট্রোস্কোপ, বাংলায় বলা হয় বর্ণালী বীক্ষণ যন্ত্র। সেখানে কি করা হয়, এই বিভিন্ন সোর্স থেকে নির্গত যে রেডিয়েশনসগুলো তাদেরকে ওখানে অবজার্ভ করা হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে ওই এমন একটা প্যাটার্ন কোনো একটা ফটোগ্রাফিক প্লেটে তৈরি হয়। কখন তৈরি হয়, যখন কোনো একটা লাইট প্রিজমের মধ্যে থেকে পাস করে ওই ফটোগ্রাফিক প্লেটে গিয়ে লাইটটা পড়ে। এবার তাহলে ঠিক আছে, লিখি তাহলে ব্যাপারটা। when white light passes through a prism, it gets splitted. হোয়াইট লাইটটা এখানে আমি একটা জিনিস মেনশন করছি, একটা শব্দ মেনশন করছি, সেটা হচ্ছে when a beam of white light, ব্যাপারটা বিমটা মানে কি বলছি একটু পরে। It gets splitted into several wavelengths, বিভিন্ন ওয়েভলেংথের রেতে সেটা স্প্লিট হয়ে যায়, and the pattern obtained when these wavelengths fall on a photographic plate and the pattern obtained is called electromagnetic spectrum. দেখো আমি এখানে একটা শব্দ উচ্চারণ করেছি বিম মানে হচ্ছে একটা বান্ডেল অফ রেজ। আমরা বলি না আলোক রশ্মি, তো রশ্মি মানে হচ্ছে একটা রে মানে হচ্ছে রেডিয়েশন উইথ এ সিঙ্গেল ওয়েভলেংথ বা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। যখন একটা সাদা আলোর কথা আমরা বলছি, সাদা আলো মানে সেগুলো অনেকগুলো আলোর সমষ্টি, ভিভগিয়রের সমষ্টি। তো যখন একটা আলো যখন অনেকগুলো ওয়েভলেংথের সমষ্টি হয় তখন সেটাকে আমরা বলি বিম। আর যদি একটা সিঙ্গেল ওয়েভলেংথের রেডিয়েশন হয় তখন সেটাকে আমরা বলি রে। ঠিক আছে, তো একটু জেনে রাখা দরকার। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরো ব্যাপারটার কনসেপ্টটা ক্লিয়ার করা, তাই জন্য হয়তো একটু বেশি সময় লাগবে আমাদের। তোমরা হয়তো দেখেছো যে বিভিন্ন যে ভিডিওসগুলো, সব কটা ভিডিওতেই অলমোস্ট আমাদের একটু বেশি করে সময় লাগছে উইথ কম্পেয়ার টু তোমরা যদি অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখো সেখানকার তুলনায় আমাদের একটু বেশি সময় লাগছে। কিন্তু আমার মনে হয় যে একটু বেশি সময় ধরে আমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি সেক্ষেত্রে ভবিষ্যতে তোমাদের সুবিধাই হবে। কারণ আলটিমেটলি আমি যদি না বুঝে যদি কিছু ফর্মুলা মুখস্থ করে আর কিছু প্রবলেম করে ফেললাম তাহলে সেখানে আমার অনেকটা আমি কী বলবো, একটা লিমিটেড একটা জায়গার মধ্যে থাকি আর কি। সেই ক্ষেত্রে অন্য কিছুর ভাবতে আমরা পারি না, কিন্তু ভাবনা চিন্তা করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পরীক্ষায় নম্বর তো আমরা সবাই পাবো, পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য তো আমরা পরিশ্রম করবই, কিন্তু তার পাশাপাশি যদি আমি একটু যদি ডিটেলে ব্যাপারগুলো জানি তাহলে গল্পটা শুনতেও ভালো লাগবে এবং তার ফলে ব্যাপারগুলোকে রিয়ালাইজ করাটাও অনেকটা সুবিধাজনক হবে। তাহলে রে মানে হচ্ছে আমরা বলতে পারি যে রেডিয়েশন উইথ a single wavelength.
ঠিক আছে। আর বিম মানে হচ্ছে বান্ডেল অফ রেজ হ্যাভিং ডিফারেন্ট ওয়েভলেংথস। ঠিক আছে। আচ্ছা, এইবার এর আগে অলরেডি আমি বলেছি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে দু রকমভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস স্পেকট্রাম কখন তৈরি হয়? যখন হোয়াইট লাইট, সাদা আলো যখন কোনো একটা সোর্স থেকে আসছে, লাইট সোর্স থেকে আসছে, সাপোজ যখন সূর্য থেকে সাদা আলো আসছে, সূর্য একটা লাইট সোর্স, সেখান থেকে যখন সাদা আলো আসছে এবং সেটা যখন স্প্লিট আপ হচ্ছে প্রিজমের মধ্যে পড়ে, সেখান থেকে যে প্যাটার্নটা তৈরি হয় সেই প্যাটার্নটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে সেই সমস্ত স্পেকট্রাম যেখানে প্রত্যেকটা যে ওয়েভলেংথ, তাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোকে মানে ডিস্টিংগুইশ করা যায় না। ডিস্টিংগুইশিং কোনো মার্ক সেখানে নেই যে একটা পার্টিকুলার কালার এখানে শেষ হলো, পরবর্তী কালারটা তারপর থেকে শুরু হলো, এরকমটা হয় না। একটা কালার শেষ হওয়ার আগেই পরবর্তী কালারটা শুরু হয়ে যায়। তো যদি আমরা একটা ছবির মাধ্যমে একটা দেখানোর চেষ্টা করি, দেখো একটা প্রিজম, এখন এখান থেকে সাদা লাইট ধরে এখানে আসলো, ঠিক আছে, সাদা আলো এসে যদি এরকম সোজা চলে যেত তাহলে তো কোনো ডেভিয়েশন হতো না, কিন্তু এখানে তো ডেভিয়েশন হয়। তাহলে ডেভিয়েশন যদি হয় তাহলে সেটাকে আমরা কীভাবে দেখাই যাবে? এবং হচ্ছে এরকমভাবে ডেভিয়েট করলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা অ্যান্ড সাতটা। ঠিক আছে, এদিকে যাচ্ছে আর প্রত্যেকটা ডিরেকশন। এবার এখানে যদি ফটোগ্রাফিক প্লেটটা থাকে, সেখানে আমরা দেখব যে পরপর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর ফাইনালি রেড। এবার এই যে কালারগুলো, এই কালারগুলো যদি এখান থেকে শুরু হয় এবং এই পুরোটা জায়গা যদি থাকে, তাহলে মাঝখানে কোথাও কোনো মিসিং কিছু নেই, একদম কন্টিনিউয়াসলি আমরা এখানে পরপর কালারগুলো দেখতে পাই। তাই জন্য এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। ঠিক আছে। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে দেখো সব থেকে বেশি ডেভিয়েট করেছে কে? ভায়োলেট কালার। আর সব থেকে কম ডেভিয়েট করেছে কে? রেড কালার। অ্যাকচুয়ালি এই যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা, এটা ভ্যারিজ উইথ ফ্রিকুয়েন্সি। ঠিক আছে। যার ফ্রিকুয়েন্সি বেশি, যে লাইটের ফ্রিকুয়েন্সি বেশি, সে তত বেশি বেশি করে ডেভিয়েট করে যায়। তাহলে আমরা বলতে পারি যে ভায়োলেট কি হয়, এ হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি, ম্যাক্সিমাম নিউ, তাই ম্যাক্সিমাম ডেভিয়েশন। দেখো যদি নিউ বেশি হয় তাহলে ল্যামডা কি হবে? মিনিমাম হবে। তাহলে এর মিনিমাম হচ্ছে কি ভ্যালু না? ল্যামডা ভ্যালু। ঠিক আছে। আর রেড কালার, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে ল্যামডা। এই মিনিমাম ম্যাক্সিমাম কার রেসপেক্টে? না ভিজিবল রিজিয়নের রেসপেক্টে। দৃশ্যমান আলোর অঞ্চলে সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে ভায়োলেটের এবং সবথেকে কম ফ্রিকোয়েন্সি হচ্ছে রেড। তাহলে এ মিনিমাম ডেভিয়েশন দেবে। যাই হোক, তো এই হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু যদি এরকম হয় যে এখান থেকে ধরো লাইট যে সোর্সটা আসছে, সোর্স থেকে লাইটটা যে আসছে, এবার মাঝখানে যদি এখানে সরাসরি যদি ও প্রিজমে প্রবেশ না করতো, মাঝখানে ধরো এখানে কিছু একটা অবজেক্ট রাখা আছে, সাপোজ হাইড্রোজেন গ্যাস রাখা আছে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস। এখন যদি হাইড্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে পাস করতো আলোটা, তারপর যদি আমরা তার প্যাটার্নটা যদি দেখতাম ফটোগ্রাফিক প্লেটে, তখন কিন্তু এরকম কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখা যেত না। তখন দেখা যেত যে পুরো ফটোগ্রাফিক প্লেটটা মানে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ড, তার উপরে কিছু লাইন দেখা যেত। অর্থাৎ ওই প্রত্যেকটা ওয়েভলেংথের করেসপন্ডিং যে লাইনটা, তাদের মাঝখানে অনেকটা
মানে অন্ধকার জায়গা। সুতরাং আমরা বলতে পারতাম যে ওখানকার যে প্যাটার্নটা সেটা ডিসকন্টিনিউয়াস। এবং অনেক সময় ওটাকে লাইন স্পেকট্রামও বলে। লাইন স্পেকট্রাম কেন? কারণ লাইনের মতন দেখতে তাই। আবার অনেক সময় ওটাকে অ্যাটমিক স্পেকট্রামও বলে। অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালীও বলে। কেন বলে? কারণ কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স এখানে রাখা আছে, তার যে অ্যাটমসগুলো বা পরমাণুগুলো সেইগুলো এই লাইট সোর্স যখন তাদের উপরে পড়েছে পরমাণুগুলোর উপরে, তখন সেই পরমাণুটা তাদের ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়েছে। তাহলে পরমাণুর এক্সাইটেশনের ফলে যে তোমার কি বলবো যে স্পেকট্রাম তৈরি হয়েছে বলে এটাকে অনেক সময় অ্যাটমিক স্পেকট্রামও বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের দুটো টাইপ, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা অ্যাটমিক স্পেকট্রাম। এছাড়াও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে আরেকভাবে এরকম ক্যাটাগরাইজ করা যায়। সেখানে আমরা বলি যে আবারও স্পেকট্রামটা দু রকমের হয়। একটাকে আমরা বলি এমিশন স্পেকট্রাম বা নিঃসরণ বর্ণালী, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। এমিশন স্পেকট্রাম বা স্পেকট্রা বলতে পারো প্লুরালে, আর অ্যাবজর্পশন স্পেকট্রাম। এরা হচ্ছে বোথ আর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রা বা অ্যাটমিক স্পেকট্রা। অর্থাৎ যখন কোনো অ্যাটমকে আমি ধরা যাক আমি হাইড্রোজেন গ্যাস নিয়েছি, একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, ঠিক আছে। এইবার একটা লাইট সোর্স থেকে এখানে লাইট এসে পড়লো, তারপর এখান থেকে যে লাইটটা বেরোলো সেই লাইটটাকে আমরা কোথায় ফেলছি? প্রিজমের মধ্যে ফেলছি, ঠিক আছে। এখান থেকে ও ধরো ডেভিয়েট করলো, ডেভিয়েট করার পরে এবার এই টোটাল যে লাইটটা বেরোচ্ছে এটাকে আমরা এই ফটোগ্রাফিক প্লেটের মধ্যে দেখছি। এখানে যখন দেখবো আমরা তখন এটা ভুল করলাম। এখানে যখন দেখবো আমরা প্লেটে, তখন দেখবো যে আমরা এখানে কিছু ডিসক্রিট লাইন দেখতে পাবো। এখানে ধরো 2-3টে লাইন পরপর, আবার খানিকটা গ্যাপ দিয়ে লাইন, আবার খানিকটা গ্যাপ দিয়ে 3-4টে লাইন, এইভাবে আমরা দেখবো একে। যেহেতু আর এই মাঝখানের জায়গাগুলো কি থাকবে? এই জায়গাগুলো পুরো ব্ল্যাক, শুধুই কতগুলো লাইন দেখা যাবে। তাই জন্য আমরা এগুলোকে কী বলছি? ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রাম। আর যেহেতু কোনো অ্যাটম সোর্স থেকে আসছে তাই জন্য এগুলোকে আমরা বলছি অ্যাটমিক স্পেকট্রাম। এবার এমিশন কখন হবে আর অ্যাবজর্পশন কখন হবে? এই যে পার্টিকুলার যে পোর্শনটা, এখান থেকে কিছু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না, কিন্তু ব্যাপারটা আমাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে ধরা যাক আমি একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিয়ে তাকে উত্তপ্ত করলাম, অনেক হিট এনার্জি দিলাম, তাহলে সেই এনার্জিগুলো নেবে অ্যাটমসগুলো যেই এনার্জি নেবে, ইলেকট্রনগুলো তাদের নিজস্ব যে জায়গা, যে ইলেকট্রন যে অরবিটে আছে সেখান থেকে তারা এনার্জি গেইন করে হাইয়ার অরবিটে উঠে যাবে আর কি, ঠিক আছে। যদি কোনো ইলেকট্রন, সাপোজ এটা নিউক্লিয়াস, ধরা যাক একটা ইলেকট্রন এখানে ছিল, সে এনার্জি গেইন করে এইখানে চলে গেছে। এবার এই যে এইখানে চলে গেল সেকেন্ড অরবিটে, আমরা বলবো যে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে চলে গেল। ইলেকট্রন নর্মালি যখন যে জায়গায় থাকার কথা যদি সেখানেই থাকে, আমরা বলি যে ইলেকট্রনটা তার ভূমি স্তরে বা গ্রাউন্ড স্টেটে আছে। এবার গ্রাউন্ড স্টেট থেকে সে এক্সাইটেড হয়ে গেল। এবার আমি যদি যে সোর্সটা আমি দিচ্ছিলাম, এনার্জি যে সোর্সটা, ওটাকে যদি সরিয়ে নিই, তাহলে এবার কী হবে? এইবার কিছু সময় পরে ইলেকট্রন আবার তার নিজের জায়গায় ফিরে আসবে। এই যে ইলেকট্রন আবার যখন ব্যাক করছে, যখন ফিরে আসছে, তখন এ কী করবে? কিছু পরিমাণ এনার্জি এইবার রেডিয়েট করবে, ঠিক আছে। সেই এনার্জিটাই, মানে সেই যে বিকিরণটাই, সেটাই আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। সুতরাং যেহেতু এনার্জি এমিটেড হচ্ছে এই সিস্টেম থেকে, তাই জন্য আমরা এটাকে বলছি এমিশন স্পেকট্রাম। বোঝানো গেল? কিন্তু যদি আনএক্সাইটেড অবস্থায়, নর্মাল অবস্থায় যদি আমি হাইড্রোজেন গ্যাসের মধ্যে থেকে পাস করাই আলো, তাহলে আমরা কি দেখব? এমিশন স্পেকট্রামে যেখানে যেখানে আমরা লাইন দেখেছিলাম, লাইন দেখেছিলাম, ঠিক সেই জায়গাগুলোতে আমরা দেখব যে ব্ল্যাক স্পট। এখানে কী হয়েছিল এমিশন স্পেকট্রামে? এই যে আমি নীল রঙের যে কালারগুলো দেখিয়েছি, এই কালারগুলো রয়েছে, বাদবাকি জায়গাগুলো ছিল ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। অ্যাবজর্পশন স্পেকট্রামে উল্টোটা হবে, যেখানে যেখানে তোমার স্পেকট্রাম তৈরি হবে সেই জায়গাগুলোতে ব্ল্যাক স্পট থাকবে। কেন থাকবে? কারণ আনএক্সাইটেড হাইড্রোজেন কী করবে?
যখনই এখান থেকে আলোটা এর উপরে পড়ছে, ও কী করবে, কিছু ওয়েভলেংথকে ও অ্যাবজর্ব করে নেবে। কোন ওয়েভলেংথগুলোকে ও অ্যাবজর্ব করবে? ঠিক যে ওয়েভলেংথগুলো ও রেডিয়েট করেছিল এক্সাইটেড অবস্থাতে, সেই একই ওয়েভলেংথগুলোকে ও অ্যাবজর্ব করবে গ্রাউন্ড স্টেটে থাকাকালীন। সুতরাং সেই সমস্ত জায়গাগুলোতে এবার ব্ল্যাক লাইন দেখব, মানে ব্ল্যাক স্পট দেখব, আর বাদবাকি জায়গাগুলো থাকবে আলোকিত। তো এইবার যে আমরা প্যাটার্নটা পেলাম, এইটাকে আমরা বলছি অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে, এখন এই ব্যাপারগুলো নিয়ে অ্যাজ সাচ মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে, শুধু ব্যাপারগুলো একটু জেনে রাখতে হবে। এবার যেহেতু অ্যাবজর্পশন স্পেকট্রামটা যেটা আমরা পাচ্ছি ফটোগ্রাফিক প্লেটে, সেটা এমিশন স্পেকট্রামের জাস্ট অপোজিট, তাই জন্য আমরা বলি যে এমিশন স্পেকট্রাম হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রামের ফটোগ্রাফিক নেগেটিভ অ্যান্ড ভাইসি ভার্সা। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে ওয়াইড যে রেঞ্জটা, তার মধ্যে সবথেকে ওপরে থাকে হচ্ছে কসমিক রে। ঠিক আছে, সবথেকে ওপরে, আমি ওপরে বলছি কিন্তু আমি লিখছি বাঁ দিকে, মানে আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাবো আর কি। কসমিক রের পরে থাকে গামা রে, তারপর থাকে হচ্ছে এক্স রের পরে থাকে ইউভির পরে থাকে ভিজিবল, তারপরে থাকে আইআর এর পরে থাকে মাইক্রোওয়েভ, আর ফাইনালি রেডিও ওয়েভ। ঠিক আছে, এইবার এই যে জায়গাটা হলো, আমরা কি করব, যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, মানে এটা সব থেকে হাইয়েস্ট, মানে কি এর এনার্জি হাইয়েস্ট, আর এনার্জি হাইয়েস্ট মানে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট। ঠিক আছে, তাহলে আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত আমরা দেখব যে এনার্জি কমছে আস্তে আস্তে ওয়েভগুলোর বা রেডিয়েশনগুলোর, ফ্রিকোয়েন্সি কমছে, ওয়েভলেংথ বাড়ছে। ঠিক আছে, তাহলে এনার্জি বা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি কার? কসমিক রে। যত ডান দিকে যাচ্ছি ফ্রিকোয়েন্সি কমছে, ওয়েভলেংথ বাড়ছে, সব থেকে বেশি ওয়েভলেংথ কার? রেডিও ওয়েভ। আর আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, ভিজিবল রিজিয়নটা। এই ভিজিবল রিজিয়নটাকে আমরা কি করব, আবার ভাগ করব কটা ভাগে? 7টা ভাগে, 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে কারা কারা থাকবে? ভি, আই, বি, জি, ওয়াই ও আর। ঠিক আছে, ভায়োলেট থেকে অরেঞ্জ, সরি রেড। তাহলে রেডের হচ্ছে, দেখো যত আমরা ডান দিকে আছি কী হচ্ছে? ওয়েভলেংথ বাড়ছে। তাহলে রেড হচ্ছে এখানে ডাব্লু হচ্ছে ম্যাক্স আর নিউ হচ্ছে মিনিমাম। আমি খালি ভিজিবল রিজনটার কথা আলোচনা করছি। নর্মালি ল্যামডা ম্যাক্স বলতে আমরা বোঝাবো রেডিও ওয়েভকে, কারণ ওর যেহেতু সব থেকে ডান দিকে আছে, তাই ওর ওয়েভলেংথ সব থেকে বেশি। কিন্তু ভিজিবলের মধ্যে যারা আছে তাদের মধ্যে রেডের হচ্ছে ল্যামডা হচ্ছে সব থেকে বেশি, আর এটার নিউটা হচ্ছে সব থেকে বেশি, আর ল্যামডা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, তাহলে ভায়োলেট কালারের থেকেও যাদের বেশি, তাহলে এই রিজনের মধ্যে সব থেকে ডান দিকে রেড আর সব থেকে বাঁ দিকে ভায়োলেট। তাহলে ভায়োলেটের থেকেও যাদের বেশি এনার্জি তারা হচ্ছে আলট্রা ভায়োলেট, আর রেডের থেকে যারা কম এনার্জির তারা হচ্ছে ইনফ্রা রেড। ঠিক আছে, আমাদের এই জায়গাটা খুব দরকার। আর এটার রেঞ্জটা মোটামুটি থাকে 3500 থেকে 7200 অ্যাংস্ট্রম। এই হচ্ছে ভিজিবল রিজিয়নের ওয়েভলেংথের রেঞ্জ, ল্যামডার রেঞ্জ। ঠিক আছে, মানে এটা 3500 আর এটা 7200। অনেক বইতে আবার এটা এরকমও থাকে যে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। আমরা একটু আগে বলেছিলাম যে ন্যানোমিটার হচ্ছে কি, যখন আমরা অ্যাংস্ট্রমকে 10 দিয়ে ভাগ করব, তাহলে এটা তখন আমরা বলতে পারবো যে 400 থেকে 800 ন্যানোমিটার, এই হচ্ছে রেঞ্জ। কিন্তু যাই হোক, এই যে রেঞ্জটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, কাছাকাছি একটা কিছু থাকে অ্যাপ্রক্সিমেটলি, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, কিছু একটা এরকম মনে থাকলেই হবে আর কি। তো এইবার আমরা আসছি প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির মূল যে বক্তব্য, মানে পরীক্ষা পারপাসে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্টেটমেন্ট, আর ওখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন ব্যবহার করে নিউমেরিক্যাল সলভ করা। এখন সেগুলো তো আমরা ডেফিনেটলি করবো, কিন্তু
যেটা বলছিলাম একটু আগেই আমি, যে শুধুমাত্রই ফর্মুলা মুখস্থ করো আর প্রবলেম সলভ করো, এইটা না করে আমরা বেসিক যে পিকচারটা সেটা ক্লিয়ার করতে চাই, যাতে কনসেপ্টটা আমাদের ঠিকঠাক আমরা বুঝতে পারি, কারণ সেটা আমাদের লং টার্মে আমাদের অনেক হেল্প করবে। এখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির সরাসরি স্টেটমেন্টগুলো না লিখিয়ে শুরুতেই যেটা আমাকে বলতে হবে এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডুয়াল নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এর দু রকম নেচার আছে, একটাকে আমরা বলি ওয়েভ নেচার, একটাকে আমরা বলি পার্টিকেল নেচার। এবার এইটা কোত্থেকে এলো দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে থিওরি, যেটা কিনা বিজ্ঞানী ম্যাক্সওয়েল আবিষ্কার করেছিলেন, সেই থিওরি অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ফর এক্সাম্পল লাইট, আমরা এখানে লাইট বলেই লিখছি, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ওয়েভ। এই থিওরি অনুযায়ী লাইট হচ্ছে একটা ওয়েভ। এবার এই যে ওয়েভ থিওরি, ওই জন্য বলা হয় এটাকে অনেক সময় ম্যাক্সওয়েলের থিওরিটাকে, এই থিওরির সাহায্যে লাইটের যে প্রপার্টিগুলো এক্সপ্লেন করা যায় সেগুলো হচ্ছে দেখো রিফ্লেকশন বা প্রতিফলন, রিফ্র্যাকশন, প্রতিসরণ, এছাড়া আরও কিছু লাইটের প্রপার্টি আছে যেগুলো তোমরা ক্লাস 12-এ সম্ভবত পড়বে ফিজিক্সে। এক হচ্ছে ইন্টারফেয়ারেন্স বা এটাকে বলা হয়, বাংলাতে বলা হয় আলোর ব্যতিচার, ডিফ্র্যাকশন বা আলোর অপবর্তন, এবং ফাইনালি আলোর পোলারাইজেশন বা কি বলে বাংলাতে জানি না, সম্ভবত সমাবর্তন। এই প্রপার্টিগুলো আলোর ওয়েভ নেচারের মাধ্যমে অনায়াসেই এক্সপ্লেন করা যায়, কিন্তু সেই সময় মানে বিংশ শতকের ওই গোড়ার দিকটাতে এই সময় আরও দুটো প্রপার্টি আলোর সামনে এলো আর কি, যেগুলো হচ্ছে একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, আর 2 নম্বর হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এই দুটো যে প্রপার্টি, এই প্রপার্টিগুলোকে ম্যাক্সওয়েলের ওই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এক্সপ্লেন করতে পারছে না। পরবর্তীকালে বিজ্ঞানীরা অনুমান করলেন যে এখানে লাইট আসলে ওয়েভ হিসেবে কাজ করে না, এখানে লাইট একটা কণা বা পার্টিকেল হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে লাইটের পার্টিকেল নেচারটাই এখানে প্রাধান্য পায় না অ্যাকচুয়ালি, ওটাই এক্সিস্ট করে আর কি। সেই হিসাবে আমরা এই জন্য বলছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের দুটো নেচার আছে, এক হচ্ছে ওয়েভ নেচার, এক হচ্ছে পার্টিকেল নেচার। এবার এই যে দুটো প্রপার্টি, এই দুটো প্রপার্টিকে এক্সপ্লেইন করতে গিয়ে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার কোয়ান্টাম থিওরি সামনে নিয়ে এলেন। আমি এক লাইন করে বলে নিই। ব্ল্যাক বডি রেডিয়েশনটা হচ্ছে, ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা সাবস্টেন্স যে কিনা সমস্ত রকমের মানে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ রেডিয়েট করতে পারে। একটা এক্সাম্পল বলি, ধরো একটা লোহার রডকে যদি গরম করা হচ্ছে আর কি, ধরো, তাহলে কি হয়, লোহার রডটা গরম হচ্ছে মানে কি, টেম্পারেচার তার বাড়ছে, কেন, কারণ হিট এনার্জি সাপ্লাই করছি আমরা, এনার্জিটা ও অ্যাবজর্ব করছে। এর ফলে কী হচ্ছে, ওর কালার চেঞ্জ হয়ে আমরা জানি প্রথমে লালচে হয়ে যায় কালারটা, তারপরে আরও উত্তপ্ত করলে সাদা হয়ে যায়, আরও যদি হিট করি তখন দেখা যাবে যে কালারটা ব্লু হয়ে যাচ্ছে। এখন এই যে হিটিংয়ের সঙ্গে সঙ্গে কালারের যে চেঞ্জ হওয়াটা, এইটা ম্যাক্সওয়েলের থিওরি এক্সপ্লেন করতে পারে না। এখন ম্যাক্সওয়েলের যে থিওরি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই থিওরি অনুসারে এই যে কোনো একটা রেডিয়েশন, কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার যে এনার্জিটা সবসময় তার ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল হবে, কিন্তু কখনোই রেডিয়েশনের এনার্জি তার ওয়েভলেংথ বা তার ফ্রিকোয়েন্সির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরির মূল বক্তব্য, তার মাধ্যমে উঠে আসে আর কি এই ব্যাপারগুলো। কিন্তু এই যে কালার চেঞ্জ হওয়াটা, কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো রেডিয়েশনের ওয়েভলেংথ বা ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড কোনো একটা প্রপার্টি, ঠিক আছে। আমরা একটু পরেই এটা পড়বো আর কি, যে এনার্জিটা আসলে ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল।
তো এখান থেকে ধারণা করা হলো যে যখন আমরা লোহার রডটাকে গরম করছি তখন ও এনার্জি অ্যাবজর্ব করছে, যত বেশি ওর এনার্জি বাড়ছে রডটা মানে ওই লোহার যে অ্যাটমসগুলো আছে তাদের এনার্জি যত বাড়ছে তার সঙ্গে সঙ্গে সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিও বাড়ছে এবং ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালারগুলোও চেঞ্জ হচ্ছে। আমরা জানি যে রেড কালারের থেকে ব্লু কালারের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। তো এইখান থেকে সরাসরি এনার্জি আর ফ্রিকোয়েন্সিকে রিলেট করা গেল, কিন্তু ম্যাক্সওয়েলের থিওরি বলছিল যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথের সঙ্গে এনার্জির কোনো রিলেশন নেই। সুতরাং এই যে ঘটনাটা এই ম্যাক্সওয়েলের থিওরির সাহায্যে ব্যাখ্যা করা গেল না, নতুন একটা ঘটনা সামনে এলো। একই রকমভাবে ফটো ইলেকট্রিক এফেক্টে কী হয়, ফটো ইলেকট্রিক এফেক্টে যেটা হয় সেটা হচ্ছে যে ফটো ইলেকট্রন মানে ফোটন এসে কোনো একটা মেটালিক প্লেটের ওপরে এসে আঘাত করে, ঠিক আছে। ফটো সেন্সিটিভ এলিমেন্ট আমরা তাদেরকে বলি, মোস্টলি হচ্ছে তোমার ওই অ্যালকালি মেটালসগুলো, ক্ষার ধাতুগুলো, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো এইরকম একটা মেটালের উপরে যদি ফোটন এসে পড়ে তাহলে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। ইলেকট্রন আমরা জানি যে ক্ষার ধাতুগুলোর আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা খুব সহজেই নির্গত হয়ে যায়। কেন? কারণ এদের আয়নাইজেশন এনার্জি খুব কম হয়, এই ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, এটাকে আমরা ফোটো ইলেকট্রন বলি। তো এই যে ফোটন যখন এসে আঘাত করলো এখানে প্লেটে, তারপরে যে ইলেকট্রনটা বেরোলো, এই ঘটনাকে আমরা বলি ফোটো ইলেকট্রিক এফেক্ট। ইলেকট্রনের মুভমেন্ট মানেই কারেন্ট তৈরি হয়, ফোটো কারেন্ট তৈরি হয় এখান থেকে। তো যাই হোক, এবার কেউ এসে ধাক্কা মারছে, ধরা যাক আমার হাতে একটা চক আছে, এবার এই চকটা যদি জোরে এসে একে ধাক্কা মারে তাহলে এ নিজের জায়গা চেঞ্জ করে সরে যাবে দূরে। তার মানে হচ্ছে যখন এই চকটা যেটা আসছিল তার একটা মোমেন্টাম ছিল, সে যখন মোমেন্টামটা এর উপরে ট্রান্সফার করবে তখন সেই মোমেন্টামটা এ গেইন করে এবার তার ডাইরেকশন চেঞ্জ হবে। অর্থাৎ যখনই একটা ফোটো ইলেকট্রন নির্গত হচ্ছে সারফেস থেকে, তার মানে ফোটনটা তার যে মোমেন্টামটা সেটা ইলেকট্রনকে ট্রান্সফার করেছিল, ইলেকট্রন সেই মোমেন্টাম নিয়ে বাইরে বেরোচ্ছে। সুতরাং এই যে ট্রান্সফার অফ মোমেন্টাম এইটা কেবলমাত্র পার্টিকেলগুলোই করতে পারে, কণাগুলোই করতে পারে, কোনো ওয়েভ কখনো মোমেন্টাম ট্রান্সফার করতে পারে না। তাহলে যেহেতু কণাগুলোই একমাত্র মোমেন্টাম ট্রান্সফার করে, সুতরাং ফোটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে এটাই প্রমাণ করে যে ফোটন অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার পার্টিকেল নেচার অবশ্যই আছে। তো এখানে আরও একটা জিনিস আমি উল্লেখ করি কোয়ান্টাম থিওরির স্টেটমেন্ট দেওয়ার আগে, সেটা হচ্ছে এই যে দুটো নেচার আমি বললাম, একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা আমি বললাম পার্টিকেল নেচার। এই ওয়েভ নেচারটা হয়, এটা হচ্ছে যেহেতু ওয়েভ, সুতরাং এ কন্টিনিউয়াস এনার্জি এমিশনের কথা বলে, এনার্জির এমিশন কন্টিনিউয়াসলি ঘটে, যেটা আমরা আগেও জেনেছি যে ম্যাক্সওয়েলের থিওরিতে সেটাই হয়। কিন্তু পার্টিকেল নেচার এটা ডিসকন্টিনিউয়াস এনার্জি রেডিয়েশনের কথা বলে। এখন এখানে আমি একটা নতুন টার্ম আমরা ইউজ করি, সেটাকে বলা হয় কোয়ান্টাইজড বা কোয়ান্টাইজেশন বলে একটা টার্ম আমরা ইউজ করি বা এখানে ইন্ট্রোডিউস করি রাদার। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে আমরা কেবলমাত্র কোনো একটা কোয়ান্টিটির একটা ইন্টিজার ভ্যালু খালি পাবো। ইন্টিজার ভ্যালু মানে 1 2 3 4 এরকম ডিসক্রিট কিছু ভ্যালু পাবো। যেমন ধরো আমি যদি দোকানে লজেন্স কিনতে চাই বা বিস্কুটের প্যাকেট কিনতে চাই, তাহলে তো লজেন্স বা ক্যাডবেরি বা এই সমস্ত জিনিসপত্র বা আইসক্রিম একটা করেই পাবো না, 1 2 3 4 4। আমি যদি বলি যে আমাকে 1.5 খানা বা 4.5 খানা আইসক্রিম দাও, তাহলে তো হবে না, কারণ ওইগুলো ডিসক্রিট নাম্বারই অ্যাভেলেবেল থাকে, শুধুমাত্রই ইন্টিজার সংখ্যায় 1 2 3 4, কোনো ফ্র্যাকশান সেখানে ইনক্লুডেড নয়। এই যে ইন্টিজারের মাধ্যমে কোনো একটা জিনিসকে পাওয়া, কোনো ফ্র্যাকশনাল ভ্যালু না পাওয়া, এই কনসেপ্টটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন। একটা ছোট যদি আমি এক্সাম্পল দেখাই, ধরো এটা হচ্ছে মাটি থেকে এই হাইটটা ধরা যাক 5 মিটার, ঠিক আছে। এবার এই হাইট থেকে একটা স্লোপ বরাবর এখান থেকে একটা বস্তুকে আমি গড়িয়ে ফেলে দেবো নিচে। এই যদি নিচে নামে, তাহলে যখন যে মুহূর্তে এখানে এসে পৌঁছবে জিনিসটা, তখন এর হাইট কত হবে? এই মুহূর্তে যখন এখানে এলো তখন এর হাইট কত হবে? 0।
এবার যখন ও এখান থেকে গড়িয়ে নামতে শুরু করেছে তখন প্রতিটা মুহূর্তে মাটি থেকে ওর ডিস্টেন্স কত হতে পারে, মানে যা যা হতে পারে, যা যা সম্ভব, সেই প্রত্যেকটা দূরত্বই কিন্তু ও অতিক্রম করেছে। মানে ওই কটা ভ্যালু আমরা পেতে পারি প্র্যাকটিক্যালি। ধরো এটা যদি 4 হয়, এটা যদি 3, 2, 1 হয়, তাহলে ও তো এই জায়গাটাতেও ছিল। এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, তাহলে যে মুহূর্তে বস্তুটা এই জায়গাটায় ছিল আমি বলতে পারি যে ওর ডিস্টেন্স তখন মাটি থেকে 4 এবং 5-এর মাঝামাঝি 4.5 মিটার, এরকম কিছু একটা ফ্র্যাকশনাল ভ্যালু। কিন্তু তাই এটাই হচ্ছে আমাদের এই কন্টিনিউয়াস নেচার, ওয়েভ নেচার। কিন্তু যদি এই 5 মিটার যে হাইট, এই হাইট থেকেই যদি ধরো একে এরকমভাবে ফেলা হয়, ধরো এমনভাবে ফেলছি আমি, এটা 5 মিটার, এটা 4, এটা 3, 2, 1 এবং এটা হচ্ছে 0, ঠিক আছে? তাহলে বস্তুটাকে এখান থেকে যদি আমি ফেলি তাহলে প্রথম চলে আসবে কোথায়? এখানে 4 আর 5 মিটারের মাঝখানের যে স্পেসটা, সেইখানে তো ও হাওয়ায় তো ঝুলতে পারবে না, তাহলে ও নিশ্চয়ই এইখানে চলে আসবে। নেক্সট ও যখন আবার গড়িয়ে পড়বে তখন আবারও ডিস্টেন্স কত হবে তখন মাটি থেকে? 3 মিটার। ঠিক এর আগে মাটি থেকে ডিস্টেন্স কত ছিল? 4 মিটার। সুতরাং আমার প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু নিচ্ছে। আমি কখনোই এটা বলতে পারি না যে যখন আমি এই সিঁড়ি বরাবর বস্তুটাকে নিচে ফেলছি তখন কোনো একটা মুহূর্তে ও 4.7 মিটার ডিস্টেন্সে ছিল মাটি থেকে। সেই ডিস্টেন্সে থাকাকালীন অবস্থাটা হচ্ছে আনস্টেবল একটা অবস্থা। তাহলে স্টেবল অবস্থা কোনগুলো? যখনই কোনো ইন্টিজার যে ভ্যালুগুলো আসছে তখন। এই ইন্টিজার কনসেপ্টটাকেই আমরা বলি কোয়ান্টাইজেশন। এটা আমরা আরও ডিটেলে পড়বো কখন? যখন বোরের অ্যাটমিক মডেল আমরা পড়ব। তো যাই হোক, এই ছিল একটা ইন্ট্রোডাকশান মোটামুটি, যে ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার, অর্থাৎ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের, যেটার উপরে বেস করে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন। এইবার এই কোয়ান্টাম থিওরি অনুসারে, এই থিওরি অনুসারে তাহলে যেটা আমরা অলরেডি বলেই ফেললাম যে কোনো একটা পার্টিকেল যখন, কোনো একটা বস্তু যখন এনার্জি রেডিয়েট করে তখন সেটা কন্টিনিউয়াসলি করবে না, ডিসকন্টিনিউয়াসলি করবে, ডিসক্রিট ওয়েতে করবে। এবং এনার্জির যে ভ্যালুটা, মানে কতটা এনার্জি ও রেডিয়েট করছে, সেই ভ্যালুটা একটা ফিক্সড তার ভ্যালু আছে, একটা নির্দিষ্ট মিনিমাম ভ্যালু অফ এনার্জি। আমরা এটাকে উনি এনার্জির প্যাকেট বা এনার্জির একটা কি বলবো, হ্যাঁ প্যাকেটই বলা চলে, এনার্জির প্যাকেট হিসেবে তিনি ডিফাইন করেছিলেন। যে ধরা যাক আমি বাজারে গেলাম, চিনি কিনতে গেলাম, এখন দেখা গেল যে চিনির 1 কেজির প্যাকেট বিক্রি হচ্ছে, কোনো খুচরো চিনি বিক্রি হচ্ছে না বাজারে। চিনি নিতে গেলে আমাকে 1 কেজির প্যাকেটই নিতে হবে। তাহলে আমি কতটা চিনি কিনতে পারবো? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এরকম, মানে 1 কেজি বা তার মাল্টিপল, ইন্টিগ্রাল মাল্টিপল, সরল গুণিতক। আমি যদি বলি যে আমাকে 1.5 কেজি চিনি দিন, তাহলে হবে না, কারণ 500 গ্রামের তো কোনো প্যাকেট নেই। আর যদি সিস্টেম এরকম হয় যে কোনো ওই প্যাকেট ভেঙে দেওয়া, ওই সিস্টেম নেই ধরে নাও, তাহলে চিনি আমি পেতে পারি শুধুমাত্রই ওই ইন্টিজার ভ্যালুতে। তা ম্যাক্স প্ল্যাঙ্কের মত অনুযায়ী যখন কোনো বস্তু যখন এনার্জি রেডিয়েট করছে তখন সেটাও ওই রকম ডিসক্রিট হবে এবং একটা সার্টেন মিনিমাম ভ্যালু অফ এনার্জি থাকবে, সেই এনার্জিটা রেডিয়েট করবে সিস্টেম, বা তার ইন্টিগ্রাল মাল্টিপল এর যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী এনার্জি রেডিয়েট করবে। তাহলে সেটা আমরা লিখি এখানে যে বডি ক্যান এমিট এনার্জি, আচ্ছা প্রথমে ক্যানট লিখি, ক্যানট এমিট এনার্জি কন্টিনিউয়াসলি only a discrete value of energy is radiated. এখন এটা রেডিয়েটেড মানে রেডিয়েশন বা অ্যাবজর্পশন সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। 2 নম্বর হচ্ছে যে এটারই এক্সটেনশন, যে এনার্জি is radiated as small packet
কল্ড, এই স্মল প্যাকেটটাকেই বলা হয় কোয়ান্টাম। আর ফর লাইট, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যদি লাইট হয় তাহলে কোয়ান্টাম ইজ কল্ড ফোটন। ঠিক আছে, তাহলে ফোটন হচ্ছে আলোর কোয়ান্টাম। তাহলে কোয়ান্টাম হচ্ছে সেই মিনিমাম ভ্যালু অফ এনার্জি যেটা কোনো একটা সিস্টেম রিলিজ করতে পারে। এর হয় এটা 1 কোয়ান্টাম এনার্জি রিলিজ করবে, বা 2 কোয়ান্টাম, বা 3 কোয়ান্টাম এটা। আর থার্ড হচ্ছে এই যে এনার্জিটা রিলিজ করছে সিস্টেম, এনার্জি ইজ proportional to the frequency মানে ফ্রিকোয়েন্সিকে আমরা কী দিয়ে রিনোট করি? নিউ। ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। ঠিক আছে, কন্টিনিউ করছি আমি ওপরে। তাহলে ই ভ্যারিজ উইথ নিউ। আবার আমরা একটু আগে দেখেছিলাম যে সি মানে হচ্ছে নিউ ইন্টু ল্যামডা, তাই না? সুতরাং আমরা নিউ বলতে পারি, নিউ ইকুয়াল টু আমরা বলতে পারি সি বাই ল্যামডা, অর্থাৎ নিউটা ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক। সি তো ফিক্সড, তাই না, স্পিড অফ লাইট। তাহলে আমরা এই জায়গাটায় এটাকে যদি ইন্ট্রোডিউস করি তাহলে এনার্জিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ওয়েভলেংথের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা এখানে যদি আমরা এই প্রপোর্শনালিটি সাইন যদি তুলে দিই তাহলে আমাদের কী লাগবে? একটা কনস্ট্যান্ট লাগবে, সেটাকে স্মল এইচ দিয়ে ডিনোট করা হয়। আমরা এখানে আমরা লিখতে পারি এটাকে এইচ সি বাই ল্যামডা, নিউ মানে যেহেতু সি বাই ল্যামডা। তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে যে কনস্ট্যান্টটা এলো অর্থাৎ এইচ, এটাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এইচ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে 6.627 10⁻⁻34 জুল সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে এসআই অবভিয়াসলি। আর যদি এটা 10⁻⁻27 হয় তখন এটা হচ্ছে আর্গ সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস। ঠিক আছে, কোনো কোনো বইতে তুমি দেখবে যে এই যে 6.627 এটা 6.626 আছে, কোথাও কোথাও 6.625 আছে। তো ওটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, ব্যাপারটা আলটিমেটলি একই। প্রথমটা দেখো বলছে ক্যালকুলেট রেশিও অফ এনার্জি অফ 2 ফোটনস, দুটো ফোটনের এনার্জির রেশিও ক্যালকুলেট করতে বলছে, যাদের ওয়েভলেংথ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন যখন এই রেশিও ক্যালকুলেট করতে বলবে, এখন আমরা জানি যে এনার্জির ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা লিখলাম, এইচ নিউ লিখলাম না কেন? কারণ ল্যামডা এখানে দেওয়া আছে তাই ওয়েভলেংথ। এবারে এখানে এইচের ভ্যালু আমি বলেছিলাম একটু আগে, সি মানে স্পিড অফ লাইট, জানি ভ্যালু 3×10⁸ মিটার পার সেকেন্ড, ল্যামডার ভ্যালু বলা আছে। এখন কিন্তু এখানে যখনই আমরা দেখবো যে কোথাও রেশিও বের করতে বলছে, তখন আমরা কখনোই এই সমস্ত ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করা শুরু করবো না, তাতে অনেক সময় লেগে যাবে। কী করবো আমরা? দেখো এই ফর্মুলা থেকে আমরা এটা বলতে পারি যে E1/E2 রেশিও তো বের করতে বলেছে আলটিমেটলি, ল্যামডা তো হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এটা λ2/λ1 হবে নিশ্চয়ই, তাই না? আর এখানে ইউনিটগুলো অ্যাংস্ট্রম থেকে মিটার বা সেন্টিমিটারে নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ দুটোরই ইউনিট সেম। আর যদি আমরা রেশিও বানাই তাহলে ইউনিটগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? দেখো 6000/4000 হয়ে গেল, তার মানে 3/2 হয়ে গেল। তাহলে E1/E2 ইকুয়াল টু 3:2। ঠিক আছে, এবার এই প্রবলেমটাই আমাদের সলভ করতে হবে। ক্যালকুলেট এনার্জি অফ ফোটন হ্যাভিং ল্যামডা। এবার ল্যামডা ভ্যালু দিয়েছে, সলভ করতে হবে। তাহলে ল্যামডার ভ্যালু কত আছে? 660 ন্যানোমিটার। আমাদেরকে আইদার সিজিএসে অথবা এসআইতে আনতে হবে। এটাকে আমরা আপাতত এসআইতেই নিয়ে যাচ্ছি। 10⁻⁻9 দিয়ে করলে মিটার হয়ে যায়। তাহলে আমরা যদি এটাকে 6.6 লিখি, আর তাহলে এটা 10 কত ঘর? 2 ঘর সরালাম, তাহলে এটা 10⁻⁻7 হয়ে গেল, তাই তো? সেটাই হয়ে গেল আমাদের ল্যামডা। তাহলে ই ইকুয়াল টু কত? এইচ সি বাই ল্যামডা। এইচ মানে কত? 6.627 10⁻⁻34। সি কত? 3 10⁸ মিটার পার সেকেন্ড। আর
6.6 10⁻⁻27। দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি কেটে যাবে, 6.6 এখানে 6.627 একই প্রায়। তাহলে পড়ে থাকলো কত বলো এনার্জি? 3 ইন্টু 10⁻, কত হচ্ছে দেখো 27টা যদি ওপরে চলে যায় তাহলে 27টা পজিটিভ হয়ে যাবে, 27 আর 8-এ কত 35, আর এটা কত হয়ে গেল -34, মানে 30 পড়ে থাকলো, সরি 10⁻, মানে একটাই পড়ে থাকলো 10, সুতরাং যেটা বলছিলাম আর কি 30 জুল, এইটা হয়ে গেল আমাদের তাহলে এনার্জি অফ দ্য ফোটন। ঠিক আছে, এবার যেটা করছি খুব মন দিয়ে দেখো, hc/λ, মানে আমরা যদি এনার্জি বের করতে চাই, এনার্জি বের করতেই বেশিরভাগ বলে এই পার্টিকুলার সেগমেন্টে যখন প্রবলেম আসে। হ্যাঁ, কিন্তু এনার্জি বের করাটাই একমাত্র নয়, আরও কিছু আছে। যাই হোক, দেখো আমরা একটু এটাকে, মানে আমাদেরকে তো এখানে এইচ এর ভ্যালু বসাতে হয়, সি এর ভ্যালু 3 10⁸, তারপরে ল্যামডার ভ্যালু বসাতে হয়। আমরা চাইছি যে এইচ আর সি ভ্যালুগুলো প্রত্যেকটা অঙ্কে ভ্যালু পুট করে হিসাব করাটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। একটা শর্টকাট কিছু এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে দেখো আমরা এরকম করতে পারি, আর এখানে ল্যামডা লিখলাম আমি, ল্যামডা। ঠিক আছে, এবার এটা তো এসআই ইউনিট, এটাও এসআই ইউনিট, তাহলে এখানে ল্যামডাও নিশ্চয়ই এসআই ইউনিটে আছে। এখন আমরা এখানে কী করছি দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, ল্যামডাটাকে আমরা ব্র্যাকেটে লিখছি ন্যানোমিটার। ন্যানোমিটার যদি লিখি তাহলে আমাকে এখানে 10⁻⁻9 দিয়ে গুণ করতে হবে। অনেক সময় আমাদের ম্যাক্সিমাম টাইম ল্যামডার ভ্যালু ন্যানোমিটারে দেওয়া থাকে অঙ্কে, আর কিছু কিছু সময় আমাদের অ্যাংস্ট্রমেও দেওয়া থাকে। এবার যদি অ্যাংস্ট্রমে দেওয়া থাকে তাহলে 10 দিয়ে ভাগ করে আমরা ন্যানোমিটারে চলে আসতে পারি। তাহলে এবার দেখো কী হচ্ছে ব্যাপারটা, এই যে 6.6 এই ভ্যালুটা, এর সঙ্গে 3 গুণ করি, তাহলে পুরো ব্যাপারটা দেখো 3 6 18, তো পুরো ব্যাপারটা দাঁড়ায় 19.88 বা 89 এরকম কিছু একটা ভ্যালু দাঁড়ায় ক্যালকুলেটর হিসাব করলে। এবার 10⁻, কত হচ্ছে দেখো, 9টা পরে চলে গেলে 8 9 17 34, আর 17 মানে আবারও 10⁻⁻17 হয়ে যাচ্ছে, আর নিচে পড়ে থাকছে আমাদের ল্যামডা ন্যানোমিটার। তাহলে আমরা পেলাম একটা ইকুয়েশন এখান থেকে যে এনার্জি ইকুয়াল টু 1, এই যে এটাকে আমরা 20 ভাবতে পারি, অলমোস্ট 20 যদি ভাবি, তাহলে 20 যদি ভাবি তাহলে তার মানে 20 ইন্টু 17, তার মানে 2 ইন্টু 10⁻⁻16 বাই ল্যামডা। ল্যামডার ইউনিট হচ্ছে কি ন্যানোমিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং ফর্মুলা। আমরা কি করব, এবার যখনই কোনো প্রবলেম আসবে আমরা hc/λ ওই বড় বড় ভ্যালু বসাবো না, তার পরিবর্তে আমরা এই ভ্যালু বসিয়ে অঙ্ক করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শর্ট ট্রিক। আমরা যেমন কনসেপ্টও ক্লিয়ার করব, আমরা তেমনি শর্ট ট্রিকও শিখবো, যাতে করে আমাদের টোটাল যে সিলেবাসটা সেইটা একটা অথেন্টিক ওয়েতে কভার হয়, যাতে আমরা পরীক্ষায় বাকিদের সঙ্গে কম্পিট করতে পারি। তা না হলে তো হিসাব করতে করতেই আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। এইবার দেখো এখানে আর একটা জিনিস, হ্যাঁ আমরা এটা জানি যে, আচ্ছা এখানে আমরা এই যে এইচের ভ্যালু বসেছিলাম, জুল সেকেন্ড ছিল নিশ্চয়ই, তাহলে এটা যদি জুল সেকেন্ড হয় আর এখানে মিটার পার সেকেন্ড, তাহলে ওই পার সেকেন্ড আর এখানে জুল সেকেন্ডের সেকেন্ড আউট হয়ে গিয়ে এখানে খালি জুল পড়ে থাকবে। ঠিক আছে, বুঝা গেল? আর এখানে তো এটাকে ন্যানোমিটার আর 10⁻⁻9 দিয়ে গুণ করেছি, মানে মিটার হয়ে গেছে ফাইনালি, মিটার, আর এখানে আলোর যে মিটার পার সেকেন্ড তার যে মিটার সেটা আউট হয়ে গেছে, তাহলে এটা জুল। এবার আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 10⁻⁻19 জুল। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট মানে কি, 1 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের ভোল্টেজ। একটা ইলেকট্রনকে যদি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা যায় তাহলে তার যতটা এনার্জি হয় ইলেকট্রনটার, সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। মানে এটাও একটা এনার্জির ইউনিট, ছোট ইউনিট, বুঝতেই পারছো, 10⁻⁻19 যখন জুলের সঙ্গে। তাহলে আমরা যদি এবার এই যে ইকুয়েশনটা, আমরা যদি জুল থেকে এটাকে নিয়ে যেতে চাই ইলেকট্রন ভোল্টে, তাহলে কি করতে হবে, এই ভ্যালু দিয়ে আমাকে ভাগ করতে হবে, যেহেতু ছোটো ইউনিট এটা। তাহলে আমাদের ব্যাপারটা এরকম দাঁড়াবে যে 2 × 10⁻⁻16 আর নিচে 1.6 10⁻⁻19 ইন্টু ল্যামডা ন্যানোমিটার। খুব ভালো করে লক্ষ্য করো এটা কী হচ্ছে, 1.6 আর 2 মানে কত, মানে 20/16, তার মানে হচ্ছে 5/4, তাই তো? 5/4 মানে কত, 1.24, তাই তো? তাহলে আমি যদি 1.24 লিখি আর 10⁻কত হচ্ছে দেখো, 19টা উপরে চলে গেল, মানে -19টা হয়ে গেল 10⁻3, মানে 1000 হয়ে গেল।
1000 যদি হয়ে যায় তাহলে এটা 1240 হয়ে যাবে। আমি ডাইরেক্ট 1240ই লিখছি। 1240 ডিভাইডেড বাই ল্যামডা ন্যানোমিটার, ঠিক আছে। তা এইটা হয়ে গেল আমাদের আরেকটা ফর্মুলা। এখানে এনার্জির ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এবার দেখো এই যে সেকেন্ড ফর্মুলাটা আমরা করলাম, এই ফর্মুলাটাই আমরা আসলে ব্যবহার করব অঙ্ক করার সময়, এটা ব্যবহার করব না, ঠিক আছে। কোত্থেকে ফর্মুলাগুলো আমি যদি ফট করে লিখে দিতাম হঠাৎ করে 1240 বাই ল্যামডা, তাহলে একটু তোমাদের বুঝতে অসুবিধা হতো। ফাইনালি আমাদেরকে এই কনভার্সনগুলো তো করতে হবে না, এটা মনে রাখতে হবে। এটা মনে না রাখলেও চলবে, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখা একটু সহজই হচ্ছে। আরেকটা যেখান থেকে করি আমি সেটা হচ্ছে দেখো এই যে ইলেকট্রন ভোল্ট আমি বললাম, কাকে বলে বললাম যে একটা ইলেকট্রনকে যদি আমি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স মধ্যে রাখি তাহলে যতটা এনার্জি তৈরি হবে। তাহলে এনার্জি যদি আমরা এই যে ইউনিটটা এটা যদি আমি এনার্জি ক্যালকুলেট করি তাহলে তো আমরা ইলেকট্রন ভোল্টে পাবো, মানে আমরা একটা ফোটনের এনার্জি পাবো, একটা ফোটনের এনার্জি। এখন ইলেকট্রন ভোল্টকে আমাকে কনভার্ট করতে হবে কোথায় বলো তো, কিলো জুল মোল ইনভার্সে। মানে কী করতে হয়, 1 মোল ফোটনের ইলেকট্রন বের করতে হয় আমাদের, তাই জন্য আমরা মোল ইনভার্স নিলাম। আর যখনই আমি 1 মোল ফোটন মানে একটা হিউজ নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার অফ ফোটনস, তাদের যখন আমি এনার্জি ক্যালকুলেট করব তখন সেটা ইলেকট্রন ভোল্টে রাখলে হবে না, কারণ এটা বিশাল বড় একটা ভ্যালু চলে আসবে। তার জন্য একটা বড় ইউনিটও চাই, সেজন্য আমরা ইলেকট্রন ভোল্টকে তখন কনভার্ট করে নেবো কোথায়, কিলো জুলে, ঠিক আছে। তো সেটা করলে কি হয় দেখো, আমি এটা একটু মুছে নিই আগে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট পার ফোটন, একটা ফোটনের যদি এনার্জি ইলেকট্রন ভোল্টে রাখি সেখান থেকে আমি যাচ্ছি কোথায়, এইটা দিয়ে গুণ করলে আমি চলে যাব জুলে, ঠিক আছে। জুল থেকে কিলো জুলে যেতে গেলে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। আর তাহলে আমি এটা পেয়ে যাব কত, একটা ফোটনের তাহলে আমি এনার্জি পেয়ে গেলাম জুলে, তারপরে 1000 দিয়ে ভাগ করলাম কিলো জুলে। তাহলে এখন যেটা দাঁড়িয়েছে এটা হচ্ছে কিলো জুল পার ফোটন। এবার যদি এটা একটা ফোটনের যদি এত কিলো জুল হয় তাহলে পার মোলের জন্য কত কিলো জুল হবে, 1 মোলের জন্য। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 6 × 10⁻23, তাহলে 6 × 16 কত হয় 96। তাহলে দেখো 96 মানে 9.6, আর এটা মানে কত হচ্ছে 23 আর 19 মানে 10⁻4, আর নিচে 10⁻3, তার মানে ওপরে শুধু 10 পড়ে আছে। 10 মানে 9.6 থেকে 96ই হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারলাম যে 1 ইলেকট্রন ভোল্ট পার ফোটন দিস ইকুয়াল টু 96 কিলো জুল পার মোল বা কিলো জুল মোল ইনভার্স। এইটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এখন দেখো আমরা এখানে 3টে ফর্মুলা পড়লাম, 3টে ফর্মুলার মধ্যে সেকেন্ড 1240 বাই ল্যামডা ন্যানোমিটার এবং এই থার্ড ফর্মুলা, এই 3টে আমরা কাজে লাগিয়ে পরবর্তী অঙ্কগুলো করব। তাহলে দেখো ওই বড় ফর্মুলায় এইচ এবং সি এর ভ্যালু বসিয়ে বারবার ক্যালকুলেট করার থেকে এটা অনেক ইজিয়ার হয়ে যাবে। দেখো এবার দেখো ক্যালকুলেট এনার্জি অফ ফোটন হ্যাভিং ওয়েভলেংথ 3000 অ্যাংস্ট্রম। তাহলে এনার্জি ফর্মুলা আমরা কী বললাম, কোনটা ইউজ করবো, ই ইকুয়াল টু 1240 বাই ল্যামডা। ল্যামডা কোথায় থাকবে, ন্যানোমিটারে। তাহলে দেখো 3000 অ্যাংস্ট্রম মানে 300 ন্যানোমিটার, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের আনসার কী হয়ে গেল, 300 দিয়ে ভাগ করে দিলাম, ইলেকট্রন ভোল্ট হয়ে গেল না এটা। তাহলে 30 আর 124, 3 দিয়ে ভাগ করি 124কে, কত হবে 3 × 4 = 12, 3 × 1 = 3, পয়েন্ট দিয়ে মানে ধরো 4.13 ইলেকট্রন ভোল্ট মতো কিছু একটা হয়ে গেল আনসার। এখন এটা যদি আমরা অন্যভাবে করতে যেতাম মানে নর্মাল মেথডে, তাহলে এইচ সি বাই ল্যামডা করতে হতো, এইচ এর ভ্যালু, সি এর ভ্যালু, তার নিচে ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে অনেকটা সময় লেগে যেত। এটা দেখো ক্যালকুলেট এনার্জি অফ 1 মোল অফ ফোটন। 1 মোল ফোটন বের করতে গেলেও আগে আমরা এই ফর্মুলাই ব্যবহার করব। কী করে দেখো, ইন কিলোজুল পার মোল, মানে 1 মোলের ক্ষেত্রে আমরা সবসময় কিলোজুল পার মোলটাই ব্যবহার করি। হ্যাঁ এবার দেখো এখানে ন্যানোমিটারেই আছে, ফলে অসুবিধা নেই। তাহলে এনার্জি ইকুয়াল টু 1240 বাই 400 ইলেকট্রন ভোল্ট। তাহলে কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 31, তাই তো। হ্যাঁ তার মানে 3.1 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল পার ফোটন। একটা ফোটনের হচ্ছে 3.1, তাহলে একটার যদি 3.1 হয় তাহলে 1 মোলের কত হবে, দিস ইকুয়াল টু ওই যে আমরা কি করলাম 1 ইলেকট্রন ভোল্ট মানে 96 কিলো ক্যালোরি পার মোল। তাহলে
এটাকে 96 দিয়ে গুণ করলে আমার আনসার সরি কিলো ক্যালোরি বললাম না, কিলো জুল মোল ইনভার্স হয়ে গেল। তাহলে এবার যা হবে এখানে আনসার 96 আর 31 গুণ করে দাও। 96কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 1 28, তার মানে 9, আর এটার সঙ্গে 9 যোগ করলে কত হয়? 8 আর 9 17, মানে 297। তাহলে 297 যদি হয় তার মানে 297 কিলো জুল মোল ইনভার্স। ঠিক আছে, দেখো যতটা সহজে হলো অঙ্কটা, যত তাড়াতাড়ি হলো। তুমি যদি এটাকে অন্যভাবে করো, 1 মোল ফোটন ওই যে Na ইন্টু hc/λ, ওইভাবে করলে ডেফিনেটলি অনেক বেশি সময় লাগতো। দেখো এটা বলছে ক্যালকুলেট নাম্বার অফ ফোটনস হ্যাভিং ওয়েভলেংথ 700 ন্যানোমিটার রিকোয়ার্ড টু অবটেন অ্যান্ড এনার্জি অফ 5 জুল। মানে 5 জুল এনার্জি তৈরি করতে এত ওয়েভলেংথের কতগুলো ফোটন লাগবে, নাম্বার অফ ফোটন বের করতে বলেছে। তাহলে আমি নর্মাল ফর্মুলায় যাই, তাহলে Nhc/λ, তাই তো, যেখানে এনটা আমাকে বের করতে হবে এখানে। তাহলে দিস ইকুয়াল টু E λ/hc। ই কত? 5 জুল, ল্যামডা কত? 700 ন্যানোমিটার, মানে 10⁻⁻9, আর 6.627 10⁻⁻34, আর এখানে 3 10⁸, তাই তো। এবার দেখো এই 7 আর 5 গুণ করলে কত হচ্ছে? 35, আর নিচে এই গুণটা আমরা আগে করেছিলাম 19.88 বলেছিলাম, ওটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 20 ধরতে পারি। এবার 10⁻, কত পড়ে থাকলো দেখো, এখানে 2 আর এখানে -9, মানে -7 ওপরে, -7 আর 8 উপরে চলে গেলে -15, আর 34 যদি উপরে চলে যায় তাহলে 34 থেকে 15 গেলে কত থাকে? 19। আচ্ছা 19ই যদি হয় সে হোক। আচ্ছা এটা কত হবে বলো? 35 তো, মানে 17.5, মানে 1.75, আর এটা 10⁻18। তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। এতগুলো হচ্ছে ফোটন লাগবে যাতে করে আমাদের এই এনার্জি তৈরি করা যায় 5 জুল। কিন্তু এবার এই অঙ্কটা যদি আমি ওই শর্টকাট মেথডে করি, অ্যাকচুয়ালি ওই মেথডটা করলে এখানে কী হবে, বিশেষ কিছু লাভ হবে না, তাও একবার বলে দিচ্ছি। কত হচ্ছে দেখো, 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 থেকে 7 54, 7 7 49, 5 আবার 7, তার মানে 1.77 ইলেকট্রন ভোল্ট হলো পার ফোটন। এখন যদি এটাকে আমরা কিলো জুলে নিতে যাই তাহলে 1.77কে আমরা 96 দিয়ে গুণ করে দেবো, তাহলে কিলো জুল পার মোল হয়ে গেল, তাই তো। কত হচ্ছে দেখো 1.77, মানে 1.80 যদি ধরি তাহলে 96 আর 18 গুণ করলে কত হচ্ছে? এখানে একটু ক্যালকুলেশনটা বরং একটু কঠিন হয়ে যাচ্ছে, তবু ঠিক আছে, একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে বটে। 6 18 108, আর 9 18 162, 162 আর 10 72, তার মানে 17.28 আমার কিলো জুল পার মোল হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে 1 মোলের জন্য এত কিলো জুল হচ্ছে এনার্জি লাগছে, মানে 1 মোল ফোটনের এনার্জি হচ্ছে এত কিলো জুল। কিলো জুল থেকে আমি জুলে যাই, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, জুল পার মোল। এবার এটা কেন করছি দেখো, 1 মোলের এনার্জি হচ্ছে এত জুল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলেছে যে 5 জুল এনার্জি হবে কটা ফোটনের, তাহলে 17,280 জুল যদি হয় তাহলে ফোটনের সংখ্যা কত? 1 মোল, মানে 6 10⁻23। তাহলে যদি 5 জুল হয় তাহলে কত মোল? তাহলে দিস ইন্টু 5/17,280 ক্যালকুলেট করলে যা হবে এটা দেখো, এটা 6 আর 5 30, আর এখানে 17, তার মানে 17 দুগুণে কত হয়? 34, তার মানে 2 হচ্ছে না, তার কম, মানে এরকম একটা ফিগারই আসবে 1.75। আর এখানে তো যেহেতু
যদি 1 ভাবি তাহলে 4টে এদিকে কমিয়ে দাও, তাহলে 23 থেকে 4 চলে গেলে 19, আর ওখানে 5 6 30 হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ ফাইনালি এই 18ই চলে আসবে। তাহলে এই পার্টিকুলার অঙ্কটা তো দেখো আমরা নর্মাল এতে গেলেও যেরকম হচ্ছে আর ওইভাবে গেলেও একই রকম হচ্ছে, কিন্তু আগেরগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হচ্ছিলো আমাদের শর্টকাট মেথড ব্যবহার করে। দেখো অঙ্কটা একটু অন্যরকম। ক্যালকুলেট ল্যামডা অফ ফোটন রিকোয়ার্ড টু ব্রেক দ্য বন্ড অফ A2 মলিকিউল হ্যাভিং বন্ড এনার্জি 240 কিলোজুল মোল ইনভার্স। মানে একটা A2 মলিকিউলের মধ্যে একটা বন্ড আছে, ধরা যাক A আর A এর মধ্যে বন্ড আছে। এই বন্ডটাকে আমাকে ভাঙতে বলছে। কী দিয়ে ভাঙবো না, এই বন্ডের উপরে আমাকে ফোটন এসে এই বন্ডের উপরে ধাক্কা মারবে। ফোটন মানে একটা পার্টিকেল যার এনার্জি আছে, সেই এনার্জি দিয়ে এই বন্ডটাকে ব্রেক করতে হবে। তাহলে বন্ড, এই যে এখানে বন্ড এনার্জি বলে একটা টার্ম আছে। বন্ড এনার্জি মানে হচ্ছে এই বন্ডটাকে ভাঙতে যতটা এনার্জি এখানে লাগার কথা সেটা। তাহলে এই বন্ডটাকে ভাঙতে যতটা এনার্জি লাগবে ততটা এনার্জিওয়ালা ফোটন চাই আমার। তাহলে পরোক্ষে ওরা আমাকে এটাই বলে দিল যে ফোটনটা যেটা এখানে এসে আঘাত করবে তার এনার্জি হচ্ছে ওইটা। এবার তার ওয়েভলেংথ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কী ছিল? আমাদের ফর্মুলা ছিল 1240/λ, তাই তো? ল্যামডাকে আমাকে নিতে হবে কিসে? ন্যানোমিটারে, যাতে করে আমি পেয়ে যাব এটা কিসে না ইলেকট্রন ভোল্টে পেয়ে যাব। কিন্তু আমাকে ওখানে কী দিয়েছে? 240 কিলোজুল মোল ইনভার্স। তাহলে 240 যদি কিলোজুল মোল ইনভার্স হয়, এখান থেকে যদি আমাকে ইলেকট্রন ভোল্ট পার ফোটনে যেতে হয় তাহলে আমাকে কিন্তু 96 দিয়ে ভাগ করতে হবে না? কারণ 96 আমরা দেখেছিলাম যে ইলেকট্রন ভোল্ট থেকে ফোটনে যেতে গেলে এটা কত হবে বলো তো? 1/4 না, 10/4 মানে 2.5 হয়ে যাচ্ছে ইলেকট্রন ভোল্ট পার ফোটন। 2.5 যদি হয় তাহলে এখানে 1240, আচ্ছা ল্যামডা ইকুয়াল টু তাহলে কত হবে? ল্যামডা ইকুয়াল টু এটা বাই ই হবে। 2.5 যদি বসিয়ে দিই তাহলে এই ল্যামডার ইউনিট আমাদের কত হয়ে যাবে? ন্যানোমিটার, তাই তো? 2.5 দিয়ে ভাগ করছি তাহলে কত হচ্ছে দেখো। আচ্ছা কী বলে যায় অঙ্কটা? হ্যাঁ এটাই তো বলেছে, হ্যাঁ এটাই তো। এবার ক্যালকুলেট করলেই এসে যাবে। তাহলে এখানে দশমিক দিয়ে 0 দিয়ে দিলাম এখানে, তাহলে কত হচ্ছে দেখো 25, আর এখানে 125 হয়ে গেলেই কত হয়ে যেত? 5 হয়ে যেত না, 500 হয়ে যেত। তাহলে 500 থেকে জাস্ট কম কত হবে? 498, 497 এরকম কিছু একটা ভ্যালু হবে নিশ্চয়ই। হ্যাঁ তো যাই হোক, তো আমরা সেটাই লিখি, মানে অ্যাপ্রক্সিমেটলি 500 আর কি। 500-এর থেকে সামান্য কম যে ভ্যালু থাকবে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। আমাদের কাছে অপশান অ্যাভেলেবেল থাকবে, সুতরাং সমস্যা হবে না। তো দেখো এই ছিল আজকে আমাদের আলোচনাটা। আজকে আমাদের অনেকটাই লম্বা হয়ে গেল। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব বোরের পরমাণু মডেল। তবে যাওয়ার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং খুব ভালোভাবে দেখতে থাকো। যদি ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে, মানে যদি কিছু বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে।